তোমরা জানো যে তোমার জিকে বাংলাতে বিষয়াবলী টপিকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্টটা সেটা হচ্ছে 1947 থেকে 71 এই পিরিয়ডটা। সো বাংলাদেশের ইতিহাস এই পার্টে যদি টোটাল 8টা প্রশ্ন আসে তাহলে এখান থেকে আসবে 5টা, পিছন থেকে 3টা। সো যদি 6টা প্রশ্ন আসে, সো এখান থেকে 4টা প্রশ্ন, পিছন থেকে 2টা প্রশ্ন। অবশ্য একটু এদিক সেদিক হইতে পারে, কিন্তু গুরুত্বের দিক দিয়ে আমরা যদি চিন্তা করি তাহলে 47 থেকে 71 এই পিরিয়ডটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা একটু দেখে আসি পাকিস্তান আমলে বাংলাদেশটার অবস্থান কোথায় ছিল। তাহলে এ হচ্ছে এখানে পূর্ব পাকিস্তান, এ হচ্ছে পশ্চিম পাকিস্তান, এবং মাঝখানে এই যে বিশাল অংশ হচ্ছে ভারত। তার মানে এটা আসলে স্থলপথে যোগাযোগের কোনো উপায় ছিল না, হয় এয়ারে নাহলে এদিক দিয়ে সমুদ্র পথে যোগাযোগ করতে হবে। তো আমরা বাংলাদেশ স্বাধীনের ইতিহাস যদি জানতে হয় আমাদেরকে ফিরে যেতে হবে ভাষা আন্দোলন থেকে, কারণ ভাষা আন্দোলনের মাধ্যমে আমাদের মধ্যে একটা জাতীয় চেতনার উদ্ভব হয়। তো আমরা দেখি, তাহলে দেশ ভাগ হলো 47-এ, পাকিস্তান স্বাধীন হলো 14 আগস্ট, ভারত স্বাধীন হলো 15 আগস্ট। তার মানে স্বাধীন হওয়ার মাত্র 14-15 দিন পরেই, সেপ্টেম্বরের 2 তারিখ, সো দেশ স্বাধীন হয়ে গেল, মানে দেশ ভাগ হয়ে গেল, সরি, মানে বাংলাদেশ স্বাধীন হয় না, পাকিস্তান ভাগ হয়ে গেছে। তো এখন দেখা গেল পাকিস্তান ভাগ হলে এখানের মধ্যে আমরা পূর্ব পাকিস্তান, ওখানে পশ্চিম পাকিস্তান, এইদিকে এলে ভাষাটাকে কি হবে এটা কথাবার্তা চলতেছে। তো পশ্চিম পাকিস্তানরা তারা চিন্তা ভাবনা করতেছে এইদিকে উর্দুকে তারা রাষ্ট্রভাষা করবে, মানে সরকারি ভাষা করবে। তো আমাদের নতুন একটা দেশ যখন গঠন হয় তখন এখানে ভাষা কি হবে, তাই না, এটা কোন ধরনের সংবিধান নিয়ে চলবে, এই বিষয়গুলো নিয়ে তোমার আলাপ আলোচনা শুরু হয়। তাহলে আমাদের এদিকে ভাষার দাবিতে আলোচনা শুরু হয়ে গেল। সো ভাষার দাবিতে যে সংগঠনটা প্রথম প্রতিষ্ঠিত হয় তার নাম হচ্ছে তমুদ্দুন মজলিস, 2রা সেপ্টেম্বর 1947। তো পাকিস্তান গণপরিষদে বাংলাকে সরকারি কাজে ব্যবহারের প্রস্তাব যিনি প্রথম দেন উনি হচ্ছে কুমিল্লার ধীরেন্দ্রনাথ। উনি বলেন যে উর্দুর পাশাপাশি বাংলাকেও সরকারি কাজে ব্যবহার করার অনুমতি দিতে হবে। তো ওনার প্রস্তাবের পক্ষে, তার মানে বাংলার পক্ষে ভোট পড়ে 15টি, আর ওনার প্রস্তাবের বিপক্ষে ভোট পড়ে 51টি। সো এই যে বিপক্ষে যে ভোট পড়ছে এখানের মধ্যে এটার বিরোধিতা কে করে, মূলত এই প্রস্তাবের বিরোধিতা করে মূলত মুসলিম লীগ। আর তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল লিয়াকত আলী। আমরা একটু দেখি, তো আমরা একটু মার্চে চলে আসি 48-এর। শামসুল আলমকে আহ্বায়ক করে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গড়ে তোলা হয়, যাদের কাজ হচ্ছে যে সর্বত্র মাতৃভাষার দাবি জোরদার করা, রাষ্ট্রভাষার দাবি জোরদার করা। তার কয়েকদিন পরে 11 মার্চ 48 বাংলা ভাষা দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়। সো ওদের যখন এই যে ভাষার দাবিতে বাংলা ভাষা দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত হয় তখন শেখ মুজিব সহ 69 জন গ্রেফতার হয়। আমরা এই যে ভাষার দাবিতে আমাদের এখানে যে একটা কমিটি করলো এই সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, তো তারা তাদের ভূমিকা কি, তারা কি করলো, সো তারা যেটা করলো, তারা একটা এখন তারা গভর্নমেন্টকে বলল যে আমাদের পক্ষ থেকে 8টা দফা আছে, এই 8টা দফা যদি মেনে নেওয়া হয় তাহলে হচ্ছে আমরা আমাদের আন্দোলন থামাই দিব। যে 8টা দফার মধ্যে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্থান দেয়া এবং সরকারি বিভিন্ন কাজে বাংলা ভাষা যাতে ব্যবহার করা যায় সেই দফাগুলো এখানের মধ্যে ছিল, এবং যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে যাতে ছেড়ে দেওয়া হয়। এই চুক্তিটা করা হয় বর্ধমান হাউসে। সো সরকারের পক্ষে এখানে ছিলেন খাজা নাজিমুদ্দিন এবং সংগ্রাম পরিষদের পক্ষে ছিলেন কামরুদ্দিন আহমেদ। তাহলে এই যে আমরা সর্বদলীয়, দেখো দলটার নাম হচ্ছে এটার সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, আমরা সামনে আরও ডিফারেন্ট নাম পাবো। তো দেখো আমরা আরেকটু সামনে আসি, 21 মার্চ 1948 কি হইলো এখানের মধ্যে। সো মোহাম্মদ আলী জিন্না এই দিনে রেসকোর্স ময়দানের একটা ভাষণ দেয়। ওই ভাষণে উনি বলেন উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। তাহলে দেখো যে 47 সেপ্টেম্বর থেকে তমুদ্দুন মজলিস কিন্তু তোমার রাষ্ট্রভাষা যাতে বাংলা করা হয় এই জন্য বিভিন্ন মিটিং মিছিল সমাবেশ কিন্তু করতেছে।
তারপরে এখন এটা কিন্তু পাকিস্তানিরা মেনে নিচ্ছে না, হ্যাঁ। তারপর গণপরিষদও কিন্তু তোমার দাবিটা তোমার মানা হচ্ছে না। তারপরে মুসলিম লীগ কিন্তু এই দাবি কোনোভাবেই মানবে না, হ্যাঁ। সো এটা নিয়ে কিন্তু তোমার অলরেডি সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ ফর্ম হয়ে গেছে, এবং তাদের সাথে কিন্তু তোমার সরকারের পক্ষে খাজা নাজিমুদ্দিন চুক্তিও করছে যে তারা কিন্তু দাবি মেনে নিবে যে বাংলাকে রাষ্ট্রভাষা করা হবে। কিন্তু কি হইলো, মোহাম্মদ আলী জিন্না আসলো ঢাকায়, তো সব অপেক্ষা করতেছে জিন্না ঢাকায় আসছে, তো জিন্না একটা ঘোষণা দিবে যে আপনারা এখানের মধ্যে আপনার দাবি দাওয়া মেনে নেওয়া হইলো, সো রাষ্ট্রভাষা বাংলায় হবে। সো আমরা এই দাবি দাবাগুলো মেনে নিচ্ছি। কিন্তু কি হলো, জিন্না এসে বলতেছে যে উর্দু হবে পাকিস্তান রাষ্ট্রভাষা, মানে গড় তুমি যেটাকে বলে আর কি। কিন্তু ছাত্ররা কিন্তু এই দাবি মেনে নিল না। এটার বিরুদ্ধে কিন্তু তীব্র একটা প্রতিবাদ হইল। দেখো, তীব্র প্রতিবাদ হলো এটার উপরে। 3 দিন পরে সে ঢাকা ভার্সিটির কার্জন হলে বক্তৃতা দিবে, সেখানেও সে একই কথা বললো। দেখো, 21শে মার্চ কিন্তু সেটা বলছে রেসকোর্স ময়দানে, সবাই বলছে না 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 এটা হবে না হবে না, হ্যাঁ। কিন্তু এরপরে 3 দিন পরে সে আবার সেম কথার পুনরাবৃত্তি করলো। সে বললো যে না, এটা হবে আর উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা, হ্যাঁ, মানে যেটা একদম গোয়ার তুমি যাকে বলে। সো 48 সালের আমরা শেষ দিকে আমরা হচ্ছে যে চলে আসছি। 48 সালে আমাদের খুব গুরুত্বপূর্ণ আর কোনো ইভেন্ট নাই, আমরা 48 সালের শেষ দিকে চলে আসছি। 48 সালে মার্চে আমাদের কিছু ইভেন্ট ছিল, এখন আমরা 48 সালের ডিসেম্বরে চলে আসছি। তো 48 সালের 31শে ডিসেম্বর এবং 1লা জানুয়ারি 1949 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে পূর্ব পাকিস্তান সাহিত্য সম্মেলন আয়োজন করা হয়, যার সভাপতি ছিল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, এবং এই সম্মেলনটা উদ্বোধন করেন পূর্ব বাংলার স্বাস্থ্যমন্ত্রী হাবিবুল্লাহ বাহার। এখন তোমাদের সবার জন্য প্রশ্ন হচ্ছে, সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কয় তারিখে ফর্ম হয়? সবাই কমেন্টে আনসার দাও। সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কয় তারিখে ফর্ম হয়? রাইট। সো 2 মার্চ। মার্চ মাস খুব ইম্পর্টেন্ট 48-এর। আর আমরা দেখতে পাচ্ছি মার্চ 48-এর শেষ দিকে এসে পূর্ব পাকিস্তান সাহিত্য সম্মেলন হচ্ছে। দেখো, আমাদের আগেরটা ছিল সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। এবার কি ফর্মুলা দেখো, এবার হলো ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। সো এটা হচ্ছে 50 সালের 12 মার্চ। তার মানে আমরা কিন্তু আগে ছিলাম 48-এর মার্চে, এখান থেকে আমরা চলে আসলাম 50-এর মার্চে। এখানে অবশ্য তুমি 12 মার্চ এই তারিখ খুব একটা গুরুত্বপূর্ণ না, এটা মুখস্থ করার কিছু না। এটা মনে রাখতে হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের যে আহ্বায়ক ছিলেন ওনার নাম হচ্ছে আব্দুল মতিন। ওনার নাম কিন্তু ভাষা মতিন হিসেবে উনি অনেক বেশি পরিচিত। 2014 সালে উনি মারা যান, এবং ওনার যে ডেড বডি এটা কিন্তু উনি চিকিৎসা বিজ্ঞানের জন্য উৎসর্গ করে গেছেন। এখানে একটা ওনার নামে একটা স্লাইড আছে। তো 48 সালে প্রথম দিকে পাকিস্তানের যখন ভাষা দাবিতে আন্দোলন করা হয়, সো প্রধানমন্ত্রী ছিলেন লিয়াকত আলী। আর আমরা ভাষা আন্দোলনের প্রথম দিকে মানে 48 সালে পূর্ব বাংলায় যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তার নাম হচ্ছে খাজা নাজিমুদ্দিন। তাহলে পাকিস্তানের মধ্যে ছিল তোমার লিয়াকত আলী, মানে পুরো পাকিস্তানের প্রধানমন্ত্রী, আর পূর্ব বাংলায় মুখ্যমন্ত্রী ছিল খাজা নাজিমুদ্দিন। সো চলো আমরা এখন এর মধ্যে আমরা 51 সালে আমাদের খুব গুরুত্বপূর্ণ ইভেন্ট নাই, আমরা চলে আসবো 26 জানুয়ারি 52। তো 26 জানুয়ারি 52 কি হলো আমরা একটু দেখি। এদিন খাজা নাজিমুদ্দিন সে পল্টন ময়দানে ঘোষণা দিল উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। আচ্ছা, কিন্তু মিন টাইম কিন্তু জিন্না মরে গেছে, জিন্না কিন্তু 48-এ মরে গেছে, হ্যাঁ। জিন্না কিন্তু দেশ ভাগ হওয়ার পর বেশি দিন কিন্তু সে ছিল না। তো এই জন্য তোমরা আর কোথাও জিন্নাকে পাবা না। সে মোটামুটি উর্দু হবে পাকিস্তান রাষ্ট্রভাষা মোটামুটি এটা বইলা টয়লা সে মরে গেছে। এই জন্য সে আর এখন মানে সিনের মধ্যে তাকে আমরা খুঁজে পাবো না, এই জন্য কোথাও আর সে নাই। তো খাজা নাজিবুদ্দিন সাহেব সে পল্টন ময়দানে বললো উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। মানে 48 সালে একবার এগুলো বলে তারা যথেষ্ট বিতর্কের মুখে পড়ছে, আন্দোলন সংগ্রামের মধ্যে পড়ছে, কিন্তু এখনও তারা এই জোর জবরদস্তি শুরু করছে। এখন এই খাজা নাজিমুদ্দিন সে কোথাকার জানো? মানে সে কি পাকিস্তানি? তোমাদের কি মনে হয়? আমি মনে করতাম যে এটা খাজা নাজিমুদ্দিন, আমি মনে করতাম সে মানে পাকিস্তানি। সে কিন্তু পাকিস্তানি না, তাই না? তাহলে দেখো, সে পাকিস্তানি না, কিন্তু চিন্তা করো সে মানে তোমার
পশ্চিম পাকিস্তানের মানে যেটাকে দালালি করা বলে আর কি, মানে তাকে এখানের মধ্যে তোমার পিএম বানানো হয়েছে, সেই জন্য সে বলতেছে উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। তো যাই হোক, এখন আবার হ্যাঁ পোল্ট্রিবাজ যেটাকে বলে আর কি, সে পুরো পাওয়ার পায়ে যায়, পুরো বাংলাদেশকে এখান দিয়ে ভুলে গেছে, ওইখানে যা বলতেছে উর্দু হবে রাষ্ট্রভাষা। তো 31 জানুয়ারি মানে আমি ওর আগে মনে করতাম যে এই মনে হয় পাকিস্তানের, হ্যাঁ মানে যখন ছোটোবেলা ছিলাম আর কি, আমার নাম শুনে মনে হতো পাকিস্তানি, পরে বুঝতে পারছি না হতো পাকিস্তানি না। 31 জানুয়ারি 1952, তার মানে আরও 5 দিন পরে কাজী গোলাম মাহবুবকে আহ্বায়ক করে সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গড়ে তোলা হয়। একটা টার্ম আছে কেন্দ্রীয়, হ্যাঁ। সো দেখো আমরা যেটা 48 সালে যেটা ছিল ওটা ছিল সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, আর 50 সালে ভাষা মতিন যেটা প্রতিষ্ঠা করা সেটা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। আর এখন আমরা যেটা আসতেছি এটা হচ্ছে কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। সো তোমরা এই তারিখটা কোথাও পাবা 30 জানুয়ারি, কোথাও 31 জানুয়ারি, তো মারামারি করার কোনো দরকার নাই ভাই, কারণ মিটিং শুরু হয়েছে ধরো তোমার হচ্ছে রাত 8টা 9টার দিকে, মিটিং শেষ হতে রাত তোমার হচ্ছে 1টা 2টা বেজে গেছে, এই জন্য কোথাও 31 জানুয়ারি, কোথাও 30 জানুয়ারি, হ্যাঁ, নিজের নিজের মারামারি করা কিছু নাই। তো এই সভায় সভাপতি ছিলেন মাওলানা ভাসানী। তো আমরা দেখি তাহলে আমাদের আমাদের এই যে যেটা সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ যেটা আমাদের ফর্ম হইল, সো আমাদের 2রা মার্চ আমাদের এটা ছিল 48 সালে, এটা ছিল সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, আর এটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। সো সবসময় তুমি পড়ার সময় মিলা দেখবা যে তুমি আগে কি পড়লা এখন কি পড়তেছো, তো মিল আছে কি না, হ্যাঁ, ডেটগুলো কোনটা থেকে কোনটা চেঞ্জ হচ্ছে জিনিসপত্রগুলো মনে রাখবা। সো এটা হচ্ছে কেন্দ্রীয়, আর এখানের মধ্যে কেন্দ্রীয় শব্দটা নাই, এটা সর্বদলীয় বা শুধু রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, হ্যাঁ। তাহলে কেন্দ্রীয় শব্দটা মনে রাখলে হবে এখানের মধ্যে, জাস্ট এইটা মনে রাখো যেটা 52 সালে যেটা ফর্ম হয়েছে সেখানে কেন্দ্রীয় টার্মটা আছে, আর ওইখানের মধ্যে কেন্দ্রীয় টার্মটা নাই। তো এখন আসো তাহলে খাজা নাজিমুদ্দিন সে কিন্তু 48-এ কি ছিল বলো তো, ভাষা আন্দোলনের প্রথম পর্যায়ে খাজা নাজিমুদ্দিন 48-এ কি ছিল, সে ছিল পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী, তাই না? তো ভাষা আন্দোলন এখন কিন্তু ফাইনাল পর্যায়ে চলে আসছে। এখন নাজিমুদ্দিন কি, এখন নাজিমুদ্দিন কিন্তু পিএম, নাজিমুদ্দিন এখন পিএম আছে, তাই না? আর পূর্ব বাংলায় তাহলে কে, পূর্ব বাংলা হচ্ছে নুরুল আমিন। তাহলে জিনিসটা মনে রাখতে হবে, 48 সালে খাজা নাজিমুদ্দিন ছিল পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী, লিয়াকত আলী ছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী, এবং 52-তে খাজা হয়ে গেছে পাকিস্তানের পিএম, নুরুল আমিন হচ্ছে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী, হ্যাঁ। তো নুরুল আমিন ছিল চূড়ান্ত পর্যায়ে বাংলার মুখ্যমন্ত্রী ছিল। আমরা দেখি একটু। সো আন্দোলন খুব তীব্র রূপ ধারণ করছে, আমি অবশ্য আমাদের স্লাইডে এসে আন্দোলনের রূপ বোঝা যাচ্ছে না, মানে এর মধ্যে অনেক আন্দোলন চলছে, মিটিং বিছানকে চলতেছে, কারণ সেগুলো সব বলতে গেলে তো আমাদের রাত শেষ হয়ে যাবে ক্লাসে। আমরা 16 ফেব্রুয়ারি 52 সালে, হ্যাঁ। সো শেখ মুজিবুর রহমান ও মহিউদ্দিন কারাগারে আমরণ অনশন শুরু করে, এই দেখো পত্রিকা ছাপ হয়েছে দৈনিক আজাদ, শেখ মুজিবরের অনশন ধর্মঘট। সো তোমার বঙ্গবন্ধুর নাম কিন্তু আগে ছিল, ওনার স্পেলিং কিন্তু শেখ মুজিবর, এভাবে তোমরা স্পেলিংগুলো পাবা। তো দেখো কি লিখছে, পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগের কেন্দ্রীয় দফতর কর্তৃক প্রকাশিত একটি প্রচারপত্রে বলা হইয়াছে যে গত 16 ফেব্রুয়ারি হইতে নিরাপত্তাবন্দি শেখ মুজিবুর রহমান ও মহিউদ্দিন আহমদ জেলখানায় অনশন ধর্মঘট আরম্ভ করিয়াছেন। অসুস্থতার জন্য শেখ মুজিবর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থানকালে প্রধানমন্ত্রী জনাব নুরুল আমিনের নিকট এক স্মারকলিপি প্রেরণ করিয়াছিলেন বলিয়া জানা গিয়াছে। সো 16 ফেব্রুয়ারি 52, সো শেখ মুজিবুর রহমান এবং মহিউদ্দিন ওনারা কারাগারে আমরণ অনশন শুরু করেন। তাইলে পরে তোমাকে যদি কি আজ করে 21 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু কই ছিল, অসীম এখনো বঙ্গবন্ধু উপাধি পায় না, বঙ্গবন্ধু আর সামনে পাবেন, এখনো বঙ্গবন্ধু উপাধিতে পায় নাই, কই ছিল বলো তো? আরেক লেকচার রেকর্ড হচ্ছে, স্ক্রিন রেকর্ড হচ্ছে, উনি জেলে ছিল, রাইট, কারাগারে ছিল। সো যখন ছাত্ররা প্রস্তুতি গ্রহণ করলো 21 ফেব্রুয়ারি তোমার তীব্র আন্দোলন হবে ওই দিন, হ্যাঁ, ওই দিন মিছিল হবে। কি হলো, নুরুল আমিনী সরকার সে করলো কারফিউ জারি করলো, 140 ধারা জারি করলো, যাতে করে কেউ কোনো মিটিং মিছিল কিছু যাতে না করতে পারে। তো এখন তো সবাই হয়ে গেলো, সব ঠিকঠাক করেছে, 21 ফেব্রুয়ারি ওই দিন তোমার মিছিল বের করা হবে, কিন্তু সে জারি করলে 144 ধারা, 144 ধারা জারি করলে কিন্তু কেউ কোনো প্রকার মিটিং মিছিল করতে পারবে না।
তো ছাত্ররা সিদ্ধান্ত নিল 140 দ্বারা ভঙ্গ করতে হবে। সো ওরা 10 জন করে করে বিক্ষোভ করার সিদ্ধান্ত নেয়। তো সেখানে নুরুল আমিনের যে পুলিশ বাহিনী তারা সেই মিছিলের উপর গুলি চালায় এবং সেই গুলিতে শহীদ হন সালাম, রফিক, জব্বার, বরকত, শফিউর সহ আরও অনেকে। সত্যিকারের শাহাদাত বরণ করার কথা জানেন, আমরা সেটা এখন আর জানার কোনো আমাদের ওয়ে নাই, বাট ওনাদের নাম সম্পর্কে জানা যায়। তো ভাষা আন্দোলনের প্রথম শহীদ কে, এটা যদি তোমার কোশ্চেন আসে, হ্যাঁ নুরুল আমিনও বাংলাদেশে। সো রফিক ভাষা আন্দোলনের প্রথম শহীদ। আর যদি বলা হয় ভাষা আন্দোলনের সর্বশেষ শহীদকে, উনি হচ্ছে আব্দুল সালাম। 21 ফেব্রুয়ারি গুলি লাগলেও উনি মারা যান 7 এপ্রিল। এরকমই কিন্তু বই পুস্তকে লেখা আছে, তাই না? কারণ ওনাকে যখন 21শে পদক দেওয়া হয়, সো সরকারি গ্যাজেটে আব্দুল সালামের মৃত্যু তারিখ ছিল 7 এপ্রিল। আচ্ছা, এখানে যে ছবিটা দেখা যাচ্ছে এটা কিন্তু ওনার অরিজিনাল ছবি না, ওনার কিন্তু অরিজিনাল ছবি পাওয়া যায় নাই। সো 60 সালের দিকে তখন ফেনীর একজন এমপি ওনার ছবিটা হচ্ছে তোমার কালেক্ট করে। তো ওনার ছবিটা কালেক্ট করার পর কেন কালেক্ট করছিল সে কিন্তু আর এটা কোথাও পাবলিশও করে নাই, সেই ছবিটা আর পাওয়া যায় না। ওনার রক্তমাখা শার্টটাও কালেক্ট করে। পরে ভাস্কর রাশা ওনার উদ্যোগে তোমার আব্দুল সালামের তার ভাই বোনকে ডেকে এনে তারা বর্ণনা দিচ্ছে এবং তোমার অনেক আর্টিস্ট ওনারা মিলে ওনারা একটা সবাই মিলে এই ছবিটা তোমার হচ্ছে যে ওনার সব আঁকতেছে, মানে আব্দুল সালামের ভাই বোন থেকে বর্ণনা শুনে শুনে ওনার চেহারা কেমন ছিল। সো ভাস্কর রাশার নেতৃত্বে তোমার হচ্ছে যে একদল চিত্রকর ওনারা এই ছবিটা অঙ্কন করে এবং আব্দুল সালামের যে বোন সে বলে যে হ্যাঁ আমার ভাইয়ের চেহারা এরকমই ছিল। তো বই পুস্তকে এই তারিখটা 7 এপ্রিল বলা হইলেও বাস্তবতা হচ্ছে এটা 7 এপ্রিল না। আমরা একটা দেখি, এখানে আমরা একটা নিউজ নিয়ে আসছি। তো এটা হলো ডেইলি স্টার একটা নিউজ, দেখি ডেইলি স্টার এখানের মধ্যে কি বলে। সো যুগের পর যুগ ধরে অবহেলার এক চূড়ান্ত নিদর্শন ভাষা শহীদ আব্দুল সালাম। এই নিউজটা হচ্ছে তোমার খুব দেরি হয় নাই, ওকে, কিছুদিন আগের। সো এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ এটা হলো শিল্পী শাহজাহান আহমেদ বিকাশ। এই জিনিসগুলো পরীক্ষা আসবে না, কিন্তু তুমি যদি দেশের ইতিহাস না জানো, তুমি বিশেষ ক্যাডার হবা, তুমি দেশের ইতিহাস তুমি জানো না, হ্যাঁ, তুমি একটা প্রজাতন্ত্রের সর্বোচ্চ চাকরি করতে চাও বাট তুমি দেশের ইতিহাস জানো না, আমি মনে করি এটা একটা ক্রাইম। তো এটা একটা ভুলের কারণে মূলত, এবং ওনার কবরটা চিহ্নিত করতে 65 বছর তোমার লেগে গেছে, হ্যাঁ। এই স্লাইডগুলো দেওয়া থাকবে, তোমরা এই লিঙ্কটা তোমরা পড়ে নিতে পারো। যে ওনার ভাই যেটা বলছে, উনি কিন্তু তোমার যখন গুলি খায় তখন ওনাকে কিন্তু ঢাকা মেডিকেল কলেজে ওনাকে ভর্তি করা হয়, এবং ওনাদের যে ভাষ্য অনুযায়ী, সো ওনাদের ভাষ্য অনুযায়ী উনি মারা যান কিন্তু তোমার 25 ফেব্রুয়ারি সকাল 11:30টায় ওনার বাবার সামনে। ওনার বাবাকে খবর দেওয়া হয় আপনার ছেলে গুলি খাইছে, ফেনী থেকে ওনার বাবা আসে। সো উনি কিন্তু 25 ফেব্রুয়ারি মারা যায়। 26 ফেব্রুয়ারি আজিমপুর কবরস্থানে ওনাকে দাফন করা হয়। তো ওনারা তো ফেনী চলে যায়। পরে ওনার বাবা কিছুদিন আসছিল এখানে তোমার কবর জিয়ারত করতে, কিন্তু এটার যে একজ্যাক্ট মার্ক করা হয় নাই। দ্যাটস ওয়াই এই কবরটা কোথায় এটা কিন্তু আমাদের জানতে জানতে ওনার মৃত্যুর পরে 65 বছর আমাদের লেগে গেছে। তো 2017 সালে মূলত ওনার কবরটা চিহ্নিত করা হয়েছে 65 বছর পরে। আর ওনার শহীদ হওয়ার তারিখ 7 এপ্রিল গ্যাজেটে কেন, কারণ হচ্ছে যেটা খুব একটা আমাদের কিছু পদকে যে গ্যাজেট প্রকাশ হয় গভর্নমেন্ট থেকে, সো আমাদের সরকারি অফিসাররা এই ভুলটা করছে, 25 ফেব্রুয়ারির বদলে 7 এপ্রিল লেখা হয়ে গেছে। পরে এই গ্যাজেটটা সংশোধন করা হয় নাই। তাহলে বুঝো আমরা কিন্তু তোমার কত কথা বলি, কিন্তু আমাদের ভাষা শহীদদের তোমার মৃত্যু নিয়ে একটা গ্যাজেট পাস হয়েছে, সেই গ্যাজেটটা কিন্তু আমরা কি করতেছি না, আমরা কিন্তু তোমার এটাকেও আমাদের কাছে কোনো একটা গুরুত্বপূর্ণ না, যেটা ভুল করছি আমরা কিন্তু সেটাকে কারেক্ট করে দিচ্ছি না। তো এখন কিছু করার নাই, তোমরা এটা 7 এপ্রিল মনে রাখতে হবে সর্বশেষ। আসলে উনি 7 এপ্রিল না, ওনার মৃত্যু হচ্ছে তোমার 25 ফেব্রুয়ারি। ওকে, যাই হোক, পরীক্ষা আসলে আমরা 7 এপ্রিল বলতে হবে, কিছু করার নাই, যত গভর্নমেন্ট গ্যাজেটে ভুল চলে আসছে, ভুলই চলবে। এটা দ্বারা আমরা জাতিগতভাবে আমরা কতটা তোমার অবহেলা করি, এটা একটা মানে এটা একটা আমি জাস্ট এই জন্য আমি এখানে ঘটনাটা বর্ণনা করলাম, আর কোনো উদ্দেশ্য নেই। তো সবচেয়ে কম বয়সে যে ভাষা শহীদ তার নাম হচ্ছে ওহিউল্লাহ। ওনার বয়স ছিল 9 থেকে 10 বছর আনুমানিক। তো দেখি কিছু হত্যাকাণ্ডের প্রতিবাদে তোমার একজন সংসদ সদস্য আর কি, তখন ছিল পূর্ববঙ্গ পরিষদের সদস্যপদ থেকে যিনি পদত্যাগ করেন, তার নাম হচ্ছে দৈনিক আজাদ পত্রিকার সম্পাদক আবুল কালাম শামসুদ্দিন। উনি কিন্তু মানে তখনকার আমলের এমপি আর কি, সেখান থেকে
পদত্যাগ করে। উনি যে কথা বলে, বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা দাবি করায় ছাত্রদের উপর পুলিশ যে বর্বরতার পরিচয় দিয়েছে, তাহার প্রতিবাদে আমি পরিষদে আমার সদস্যপদ হইতে পদত্যাগ করিতেছি। যে নুরুল আমিন সরকারের আমি একজন সমর্থক, এই ব্যাপারে তাদের ভূমিকা এতদূর লজ্জাজনক যে ক্ষমতায় অধিষ্ঠিত এই দলের সহিত সংযুক্ত থাকিতে এবং পরিষদের সদস্য হিসেবে বহাল থাকিতে আমি লজ্জাবোধ করিতেছি। সো ছাত্রদের উপরে গুলি করেছে, এটার প্রতিবাদে কিন্তু উনি ওনার এমপি পদ কিন্তু ছেড়ে দিচ্ছে। তাহলে দেখো তখনকার আমলে যারা রাজনীতিবিদ, মানে তাদের সাথে তুমি আসলে বর্তমান মিলাই অনেক কিছু মিলবে না আর কি। তো 21শে ফেব্রুয়ারি রাতেই, মানে এখন তো আসলে ছাত্রদের উপর গুলি করে ছাত্রদের মেরে ফেললো, কারো কিছু আসা যায় না, তাই না? ছাত্রদের মেরে একদম মাটির সাথে মিশিয়ে দিল, কারো কিছু আসা যায় না, যা হবার হবে। তো 21শে ফেব্রুয়ারি রাতেই রাজশাহী কলেজ চত্বরে প্রথম শহীদ মিনার নির্মিত হয়, যার নাম হচ্ছে শহীদ স্মৃতিস্তম্ভ। আমি কিন্তু বলি নাই যে ঢাকার মধ্যে প্রথম, সো পুরো বাংলাদেশের মধ্যেই প্রথম, এবং এটা হয় 21শে ফেব্রুয়ারি রাতেই। এই দেখো শহীদ স্মৃতিস্তম্ভ কোথায় হয়? রাজশাহী কলেজ চত্বরে। আর ঢাকায় নির্মিত প্রথম যে শহীদ মিনার, এটা হচ্ছে আমাদের, সো এটা ফর্ম করতে তো টাইম লাগছে, তাই না? সো 2 দিন সময় লাগছে। 23 ফেব্রুয়ারি 1952 কোথায়? ঢাকা মেডিকেল কলেজ হোস্টেলের সামনে। ডিজাইন কে করে? একজন ডক্টর, তার নাম হচ্ছে ডাক্তার বদরুল আলম। এটা হাইট 10 ফিট। এটা হচ্ছে ঢাকায় নির্মিত প্রথম শহীদ মিনার। সো 24 ফেব্রুয়ারি শফিরের পিতা ঢাকায় নির্মিত প্রথম শহীদ মিনার উদ্বোধন করেন। তার মানে 21 ফেব্রুয়ারি তোমার হচ্ছে যে হামলা হলো, 23 ফেব্রুয়ারিতে গিয়ে ঢাকায় প্রথম শহীদ মিনার বানানো হলো। তারপর দিন শফিউরের পিতা ঢাকা নির্মিত প্রথম শহীদ মিনার উদ্বোধন করেন। সো এখন তোমরা যে শহীদ মিনারটা দেখতে পাও, যে কেন্দ্রীয় শহীদ মিনার, এটা কিন্তু 52 সালে বানানো হয় নাই। এই শহীদ মিনার হচ্ছে 57 সালে সরকারিভাবে একটা কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণের কাজ শুরু হয়, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য অধ্যাপক ডক্টর মাহমুদ হোসেনের নেতৃত্বে একটা কমিটি গঠন হয়, এবং সেই কমিটির তত্ত্বাবধানে 63 সালে এই কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণের কাজ শেষ হয়। সো 63 সালের 21 ফেব্রুয়ারি শহীদ বরকতের মা হাসিনা বিবি শহীদ মিনারটির উদ্বোধন করেন। তো এখানে হাসিনা বিবিকে কিন্তু তোমার কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধন করতে দেখা যাচ্ছে না, এটা কিন্তু উনি আরেকটা জায়গা থেকে ছবিটা নিয়েছে, ওনার কোনো ছবি পাওয়া যায় নাই। দ্যাটস ওয়াই এটা কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি না, এখানে উনি হচ্ছে হাসিনা বিবি, উনি শহীদ বরকতের মা। 63 সালের 21 ফেব্রুয়ারি। সো এখন তোমরা যে কেন্দ্রীয় শহীদ মিনারটা দেখো, তার যে ডিজাইনার, বই পুস্তকের মধ্যে কী লেখা আছে? হামিদুর রহমান। এবং দীর্ঘ বছর আমরা কিন্তু শুধু হামিদুর রহমানের নামে জানতাম, কিন্তু এই ডিজাইন কিন্তু একলা হামিদুর রহমান করে নাই কিন্তু। সো প্রথম যে মেইন ডিজাইন করছে, এবং হামিদুর রহমানের সাথে তোমার একসাথে তোমার এই যে ঢাকা ভার্সিটি এরিয়ায় তাবু গেড়ে ওনারা হচ্ছে ওখানের মধ্যে যাপন করতো, তোমার দিন রাত্রি সবই যাপন করতো হামিদুর রহমান এবং নভেরা আহমেদ। ওনাদের মধ্যে অ্যাফেয়ার ছিল আর কি, হ্যাঁ, প্রেমিক প্রেমিকা ছিল। তোমরা তখনকার সময়ে কিন্তু তারা ওনাদের প্রেম কোন লেভেলে, ওনারা কিন্তু তখন একসাথে বসবাস করতো, বাট দে আর নট ম্যারিড। তো যেটা হয় খুবই দুঃখজনকভাবে, পরে সামহাউ তোমার হামিদুর রহমান কিন্তু নভেরা আহমেদকে বিয়ে না করে পরে উনি হচ্ছে যে আরেক জায়গায় বিয়ে করেন। তো নভেরা আহমেদ কিন্তু এই বিষয়টা এত বেশি শোকগ্রস্ত হন, উনি বাংলাদেশ ছেড়ে চলে যান, এবং উনি বাংলাদেশে ফিরে আসেন নাই, উনি কিন্তু ফ্রান্সে চলে যান। ওইখানে একদম নীরবে নিভৃতে একদম লোকচক্ষুর অন্তরালে চলে যান, এবং উনি ফ্রান্সে চলে যান, এবং ওখানে উনি মারা যান। উনি কিন্তু আসেন না আর, প্রচণ্ড দুঃখবোধ নিয়ে উনি চলে যান। এবং আমরা জাতিগতভাবে আমরা হচ্ছে এমন যে আমরা কিন্তু ওনার নামও ভুলে গেছি, মানে ওনার নামও কোথাও আমরা উচ্চারণ করি না। তো সেন্ট্রাল শহীদ মিনার কিন্তু হামিদুর রহমান একলা করে নাই, এটা কিন্তু নভেরা আহমেদ, এখানে ওনারা কিন্তু দুজন একসাথে করছে, এবং নভেরা আহমেদের ভীষণ রকম ভূমিকা আছে কিন্তু এখানের মধ্যে। তো যাই হোক, সো এটা একটা আসলে তোমার খুব একটা মানে লাভ স্টোরি হইতে পারতো, লাভ স্টোরি না হইতে পারে, এটা একটা স্যাড স্টোরি হয়ে গেল, দুঃখজনক খুবই। যাই, এটাও পরীক্ষা আসবে না, হ্যাঁ, মানে তোমরা সবকিছু চিন্তা করো আবার পরীক্ষায় সব কিছু, এটা ভাই পরীক্ষা আসবে কিনা, যে হামিদুর রহমানের প্রেমিকার নাম কি, এটা পরীক্ষা আসবে না। বাট আমাদের জানা উচিত এই জিনিসগুলো, তাই না? আমরা শুধু একজনকে কৃতিত্ব দিব, কিন্তু তার সাথে যে একজন ছিল যিনি খুব মানে রাগ করে অভিমান করে দেশ ছেড়ে চলে গেছে, কখনোই দেশে ফিরে আসে নাই, তার কথাই আমরা ধরো মানে বলিও না, উচ্চারণ করে না কোথাও, এটা খুবই দুঃখজনক। তো দেশের সর্বোচ্চ শহীদ মিনার উচ্চতা হচ্ছে প্রায় 71 ফুট, এর অবস্থান হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, স্থপতি হচ্ছে রবিউল হোসাইন। এটা হচ্ছে
দেশের সর্বোচ্চ শহীদ মিনার, ভাস্করের ভার্সিটি। ভাস্কর, তোমার নাম কি এমনি ভাস্কর, নাকি তুমি আসলে ভাস্কর? তোমার কোনো ভাস্কর্য আছে কি না, নাকি এমনি বেহুদা তুমি না, তোমার নাম ভাস্কর? ভাস্কর, এমনি তোমার ভাস্কর রাখাইছে, আর কি তোমার নাম কোনো ভাস্কর? কোনো ভাস্কর্য বানানো ছাড়া তুমি ভাস্কর? বাহ। সো আমরা দেখি যে আমাদের ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে আর কি কি আমাদের ভাস্কর্য। সো এটা ভাস্কর্য না অবশ্য, স্মৃতির মিনার। স্থপতি হচ্ছে হামিদুজ্জামান, এটা অবস্থান হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। মোদের গৌরব, এটা স্থপতি হচ্ছে অখিল পাল, এটার অবস্থান হচ্ছে বাংলা একাডেমি চত্বর। সো আমরা যদি একটু রিভিউ করি তাহলে আমরা দেখতে পাবো কেন্দ্রীয় শহীদ মিনার, এটা হচ্ছে হামিদুর রহমান। তারপর আচ্ছা, আরও আগে যাই, তোমার প্রথম যে শহীদ মিনার নির্মিত হলো ঢাকায়, ঢাকা মেডিকেল কলেজ হোস্টেলের সামনে, ডাক্তার বদরুল আলম। তারপরে কেন্দ্রীয় শহীদ মিনার হচ্ছে হামিদুর রহমান এবং নবের আহমেদ। আর সর্বোচ্চ শহীদ মিনার যেটা জাহাঙ্গীরনগর ভার্সিটিতে, সেটা হচ্ছে রবিউল হোসাইন। আর স্মৃতির মিনার হচ্ছে হামিদুজ্জামান, জাতীয় বিশ্ববিদ্যালয়ে। আর মোদের গৌরব হচ্ছে অখিল পাল, বাংলা একাডেমি চত্বরে। দেশের বাইরে কি কি শহীদ মিনার হয়েছে আমরা একটু দেখি। আচ্ছা দেখো, আমি কিন্তু এখানে শহীদ বানানটা ভুল হয়েছে, এটা কিন্তু রস্বইকার, হ্যাঁ, শহীদ বানানের মধ্যে রস্বইকার হবে। ওল্ডহ্যাম যুক্তরাজ্য, এটা হচ্ছে বিদেশে প্রথম শহীদ মিনার। তো দেখো এই যে প্রথম শহীদ মিনার যুক্তরাজ্যের ওল্ডহ্যাম শহরে, এই যে বাঙালিরা এখানের মধ্যে 21 ফেব্রুয়ারি পালন করতেছে। আর ইকে বুকুরো নিশিগুচি পার্ক, জাপানে, এটা হচ্ছে সরকারের অর্থায়নে দেশের বাইরে প্রথম নির্মিত শহীদ মিনার, গভর্নমেন্টের অর্থায়নে। দেখো এই যে একটা পার্কের মধ্যে শহীদ মিনার, হ্যাঁ। সো এটি স্ট্রাকচারটা কিন্তু স্টিলের, এটা হলো সরকারের অর্থায়নে দেশের বাইরে নির্মিত প্রথম শহীদ মিনার। সো 21-এর জাদুঘর যেখানে অবস্থিত, হচ্ছে বাংলা একাডেমির বর্ধমান হাউসের 2 তলায় 21-এর জাদুঘর, যেখানে 21-এর স্মৃতি বিজড়িত অনেক জিনিস সংরক্ষিত আছে। তোমাদের বাংলা সাহিত্য পড়ানোর সময় আমি যেটা সাজেশন দিয়েছিলাম, ম্যাডামও যেটা বলছিল, আধুনিক যুগ পড়ার সময় প্রথম কোনটা পড়তে হয় বলো তো? আধুনিক যুগ পড়ার সময় প্রথম তোমরা পড়বা ভাষা আন্দোলন রিলেটেড সাহিত্য এবং মুক্তিযুদ্ধ রিলেটেড সাহিত্য। তো আমি এখানে ভাষা আন্দোলনের সব সাহিত্য নিয়ে অবশ্যই কথা বলবো না, তোমরা বাংলা সাহিত্যের মধ্যে তোমাদের পড়ানো হয়েছিল, তো সেখানে তোমাদের ডিটেলস পড়ানো হয়েছে। এখানে আমি শুধু খুব গুরুত্বপূর্ণ কয়েকটা টাচ করব। তো প্রথম নাটক হচ্ছে মনোজ চৌধুরীর কবর। প্রথম উপন্যাস হচ্ছে জহির রায়হানের আরেক ফাল্গুন। এই জহির রায়হানের, এখানে অবশ্য নামটা একটু উপরে চলে গেছে। প্রথম কবিতা সংকলন 21 ফেব্রুয়ারি, এটা সম্পাদনা করেন হাসান হাফিজুর রহমান। আর প্রথম কবিতা 21-এর, সেটা হচ্ছে কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। তো মাহবুব আলম চৌধুরী, উনি কিন্তু 21 ফেব্রুয়ারি মিছিলে যাওয়ার কথা ছিল, উনি অসুস্থ ছিল, উনি যাইতে পারে নাই। তো যখন একটা এখানে দুঃখজনক ঘটনা ঘটে গেল, তো তার স্মরণে উনি একটা কবিতা লিখলেন। এই কবিতাটা 52 সালের 22 ফেব্রুয়ারি, কোথাও 23 বা 24 ফেব্রুয়ারি আছে, সো আমাদের এটা ডেট নিয়ে তো ওরে ধর কিছু নাই, চট্টগ্রামের লাল দিঘি ময়দানে বিশাল জনসভায় 50,000 লোকের উপস্থিতিতে কবিতাটা পাঠ করেন চৌধুরী হারুনুর রশিদ। এই কবিতাটা প্রকাশের সাথে সাথে সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়, এবং এটা কবিতাটার রাইটার মাহবুব আলম চৌধুরী, এটার প্রথম পাঠক চৌধুরী হারুনুর রশিদ, এটা যে যে প্রিন্ট করছে দবির আহমেদ, ওনাদের নাম হুলিয়া জারি হয়, এবং পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করে। ভাষা আন্দোলনের প্রথম যে গল্প, ওটা হচ্ছে শাহেদ আলীর মন ও ময়দান। 21-এর প্রথম যে গল্প, হুলিয়া মানে হচ্ছে ওদের নামে, ওদেরকে যেখানে পাও সেখানে ওদের গ্রেফতার করতে হবে। 21-এর প্রথম গল্প হচ্ছে শওকত ওসমানের মৌন নয়। 21-এর প্রথম গান ভুলবো না ভুলবো না, 21 ফেব্রুয়ারি ভুলবো না, এই গানটার রাইটার হচ্ছে গাজীউল হক। কোনটা নীলুফা? আগেরটা, স্লাইডগুলো দেওয়া হবে তো। সো আমরা এখন ভাষা আন্দোলন মোটামুটি শেষ করলাম, 21 ফেব্রুয়ারি নিয়ে আমরা আলোচনা শেষ করলাম। এখন তোমরা আমাকে বলো যে ভাষার দাবিতে, মানে 21 ফেব্রুয়ারিতে প্রথম যে শহীদ হন তার নাম কি? কমেন্টে লিখো। প্রথম যিনি শহীদ হন তার নাম কি?
শহীদ রফিক। ওকে, আর সর্বকনিষ্ঠ যে শহীদ, মানে সবচেয়ে ছোট বয়সী শহীদ যে, তার নাম কি? ওহিউল্লাহ, রাইট। ওকে, সো আমরা 52 সাল আমরা এখানে শেষ করলাম। 53 সালে আমাদের খুব গুরুত্বপূর্ণ তেমন কোনো ইভেন্ট নাই, আমরা চলে আসলাম 54 সালে। সো 9 মে 1954 আমরা চলে আসলাম যুক্তফ্রন্ট সরকার নিয়ে আমরা একটু পড়ব। সো এই তারিখে বাংলাকে আমরা কিন্তু এখন বাংলা এখন শেষ করি না, বাংলা এখন আসছে সামনে, এই জন্য আমরা কিন্তু এখানের মধ্যে তোমার বাংলাটা আগে শেষ করতেছি, এরপর আমরা আরেকটা ইভেন্টে আসবো। তো যুক্তফ্রন্ট সরকার, আমরা এটা ফরমেশন একটু সামনে পড়বো, ওরা বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকার করে প্রস্তাব গ্রহণ করা হয়। তারপর কি হলো, এই ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে যে প্রতিষ্ঠানটা গড়ে ওঠে তার নাম হচ্ছে বাংলা একাডেমি। কখন? 3রা ডিসেম্বর 1955। এটা হচ্ছে ভাষা আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা প্রথম প্রতিষ্ঠান। সো 16 ফেব্রুয়ারি 56 পাকিস্তান গণপরিষদে একটা প্রস্তাব আনা হয় যে বাংলা ভাষাকে যাতে সরকারি ভাষা হিসেবে স্থান দেওয়া হয়। সো 21 ফেব্রুয়ারি 1956 সালে আবু হোসেন সরকার সরকারিভাবে শহীদ মিনার উদ্বোধন করেন, মানে শহীদ মিনার যে নির্মাণে যে কার্যক্রম উদ্বোধন করেন, আমরা একটু আগে যেটা বলছিলাম। 26 ফেব্রুয়ারি 56 পাকিস্তানের সংবিধানে বাংলাকে উর্দুর পাশাপাশি স্থান দেওয়ার জন্য প্রস্তাব পাশ হয়, এবং তার পরের মাসেই পাকিস্তানের সংবিধান কার্যকর হয়, এবং পাকিস্তানের সেই সংবিধানে দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান শেল বি উর্দু অ্যান্ড বাংলা, এটা 214-1 অনুচ্ছেদে বলা হয়। তাহলে বাংলাকে কিন্তু পাকিস্তানের স্টেট ল্যাঙ্গুয়েজ হিসেবে মেনে নেওয়া হয় অনেক রক্তের বিনিময়ে। ঘটনার ক্রনোলজিগুলো একটু খেয়াল করবা, কি ঘটনা ঘটছিল। তাহলে এখানে আমরা 54 সালের 9 মে যুক্তফ্রন্ট সরকার একটা প্রস্তাব গ্রহণ করছে। 3রা ডিসেম্বর তোমার এখানে হচ্ছে বাংলা একাডেমি ফর্ম হয়। 16 ফেব্রুয়ারি 56 পাকিস্তান গণপরিষদে আবার বাংলাকে স্থান দেওয়ার কথা বলা হয়। 21 ফেব্রুয়ারি আবু হোসেন সরকার তারা সিদ্ধান্ত নেয় যে কেন্দ্রীয়ভাবে তারা শহীদ মিনার উদ্বোধন করে। তারপরে 5 দিন পরে 26 ফেব্রুয়ারি পাকিস্তানের সংবিধানে বাংলাকে উর্দুর পাশাপাশি স্থান দেওয়ার জন্য প্রস্তাব পাশ হয়। তারপরের মাসে পাকিস্তান সংবিধানটা কার্যকর হয়, এবং 26 মার্চ 1956 থেকে পাকিস্তানের রাষ্ট্রভাষা দুটো, তোমার বাংলা এবং উর্দু। তো বাংলা একাডেমি যেহেতু আমাদের আসছে, একটু পড়ি। বাংলা একাডেমির যে মূল উদ্যোক্তা উনি হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলা একাডেমিতে তোমার কয়েকটা স্থাপনা আছে। সো আমরা আসবো তখন ক্ষমতা কী ছিল, অত যেমন আমরা আসবো এগুলো। নজরুল মঞ্চ, এটা তোমার বাংলা একাডেমি চত্বরে। নজরুল চত্বর, এটাও বাংলা একাডেমি চত্বরে অবস্থিত। সো বাংলা একাডেমি হচ্ছে বাংলা ভাষা ও সাহিত্য চর্চা, গবেষণা, প্রচারের লক্ষ্যে প্রতিষ্ঠিত। এটা হচ্ছে ভাষা আন্দোলনের ফলে গঠিত প্রথম প্রতিষ্ঠান। প্রতিষ্ঠা হচ্ছে 3রা ডিসেম্বর 1955। আর বাংলা 17 অগ্রহায়ণ 1362 মনে রাখা খুব একটা লাগবে না। বাংলা একাডেমির মূল যে অডিটোরিয়াম তার নাম হচ্ছে আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তন। তো বাংলা একাডেমির প্রথম যে পরিচালক ওর নাম ডক্টর এনামুল হক, আর প্রথম যে সভাপতি ওনার নাম হচ্ছে মাওলানা আকরাম খা। উনি কিন্তু খুব প্রমিনেন্ট একজন সাহিত্যিক। আল কোরআনের বাংলা অনুবাদ সহ উনি অনেকগুলো গুরুত্বপূর্ণ, ওনার কিন্তু তোমার বাংলা ভাষায় ভীষণ রকম অবদান আছে ওনার। প্রথম সভাপতি মাওলানা আকরাম খা। আর প্রথম মহাপরিচালক ডিরেক্টর জেনারেল উনি হচ্ছে ডক্টর মাঝহারুল ইসলাম। প্রথম নারী মহাপরিচালক হচ্ছে মানে ডিজি, এই জন্য স্বাস্থ্য অধিদপ্তরে ডিজি বলা হয়। হ্যাঁ, মহাপরিচালক মানে ডিজি। ডিজি বলে আমরা একটু ভালো চিনি, মহাপরিচালক বলে একটু কম চিনি। প্রথম নারী মহাপরিচালক হচ্ছে ডক্টর নীলিমা ইব্রাহিম, ওনার একটা বিখ্যাত বই আমি বীরাঙ্গনা বলছি। সো বর্তমান সভাপতি হচ্ছে সিলানা হোসেন, তোমরা জানো উনি বর্তমান সময়ের অন্যতম প্রমিনেন্ট একজন সাহিত্যিক। সো যেহেতু উনি খুব সম্প্রতি, তোমরা জানো যে খুব সম্প্রতি উনি কিন্তু তোমার বাংলা একাডেমির সভাপতি হন, তার মানে ওনার সাহিত্যকর্ম যে পড়তে হবে এটা কি বলার দরকার আছে? এটা বলার কোনো দরকার নাই। ওনার উপরে ওনার সাহিত্যকর্ম একদম খুব ভালোভাবে পড়ে ফেলতে হবে, একদম ঠোঁটস্থ কণ্ঠস্থ করে ফেলতে হবে। এটা বলার কোনো দরকার নাই যে হাঙ্গর নদীর গ্রেনেড একটা শুধু পারলে হবে না, আরও পারতে হবে। সিলেন হোসেন কি লিখছে? হাঙ্গর নদীর গ্রেনেড শুধু একটা পারে, আর পারে না। উনি কত বই যে লিখছে। সো খুব গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম তোমাকে পড়তে হবে। বাংলা যখন রিভিশন দিবা এটা লিখে রাখো। আরিফিন ভাই বলছে সিলেন হোসেনকে ভালো করে পড়তে, কারণ উনি কয়দিন আগে বাংলা একাডেমি সভাপতি হয়েছে, ওনাকে ভালো করে পড়তে হবে। আর বর্তমান মহাপরিচালক মোহাম্মদ নুরুল হুদা। তাহলে বাংলা সাহিত্য যখন পড়বা মোহাম্মদ নুরুল হুদার ওনার সাহিত্যকর্ম সম্পর্কে পড়তে হবে, এটা বলার কোনো প্রয়োজন নাই, তুমি নিজ দায়িত্বে ওনাকে পড়ে নিতে হবে। তো
তো বাংলা একাডেমি থেকে টোটাল পত্রিকা প্রকাশিত হয় 6টা। এটা হচ্ছে ত্রৈমাসিক, একটা মাসিক, ত্রৈমাসিক মানে 3 মাস পর পর বের হয় কিশোর পত্রিকা, নাম হচ্ছে ধান শালিকের দেশ। এটা হচ্ছে একটা সৃজনশীল মাসিক, পত্রিকার নাম হচ্ছে উত্তরাধিকার। এটা একটা ষান্মাসিক, তার মানে 6 মাস পর বের হয়। এটা হচ্ছে বাংলা একাডেমি বিজ্ঞান পত্রিকা। তো এখনো বাংলা শেষ হয় না, আমরা একটা বাংলাটা শেষ করি। 25 সেপ্টেম্বর 1974 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের অধিবেশনে বাংলায় ভাষণ প্রদান করেন। এটা আমাদের জাতির জন্য একটা গৌরবান্বিত অধ্যায়। এর আগে জাতিসংঘে কেউ বাংলায় ভাষণ প্রদান করে নাই। সো 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে উদযাপনের জন্য সেখানে বিশাল কাহিনী আছে। এখানের মধ্যে তোমরা জানো যে মোহাম্মদ রফিকুল ইসলাম, ওনার ভীষণ অবদান আছে। কানাডার প্রবাসী রফিকুল ইসলাম এবং আব্দুল সালাম, ওনার দুজনের। সো আমরা সেই ইতিহাসে যাচ্ছি না। 17 নভেম্বর 1999 ইউনেস্কোর প্যারিস অধিবেশনে প্রস্তাব করা হয় যেন 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়, এবং 2000 সালে বিশ্বব্যাপী 188টা দেশ সর্বপ্রথম দিনটি পালন করে। তো এই কাজটা করার জন্য ইউনেস্কোকে 2003 সালে 21 পদক প্রদান করা হয়। তো এই ঘটনার প্রেক্ষিতে সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এস্টাবলিশ করা হয়। তোমরা শুনে খুশি হবা, ইউনেস্কোর সদর দপ্তরে এবং ইউনেস্কোর 38তম সাধারণ অধিবেশনে বাংলাদেশের আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটকে ইউনেস্কোর ক্যাটাগরি 2 ইনস্টিটিউটে উন্নীত করার প্রস্তাব সর্বসম্মতভাবে পাশ হয়েছে। তার মানে এখন থেকে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট তারা কোনো প্রোগ্রাম করলে এখানে ইউনেস্কোর লোগো ইউজ করবে, এবং এই প্রোগ্রামটা, ওদের সব প্রোগ্রাম কিন্তু এখন আন্তর্জাতিক হয়ে যাবে। আমাদের জন্য একটা প্রচণ্ড গর্বের ব্যাপার। তো আজকে ক্লাসে যদি কারো মনোযোগ ছুটে যায়, এখানে অবশ্যই আমি মনোযোগ তোমার ধরে রাখার চেষ্টা করতেছি না, কারণ হচ্ছে তুমি নিজের পায়ে কুঠাল মারতেছো আসলে। কারণ তুমি জানো 47-71 টার্মটা থেকে এত বেশি প্রশ্ন আসবে, তুমি যদি কোনো মতে ঘুমাও তার মানে নিজের পায়ে নিজে তুমি কুঠাল মারতেছো। তো তোমার নিজের দায়িত্বে তোমাকে এখন মনোযোগ ধরে রাখতে হবে। তো বাংলাকে জীবনে সর্বস্তরে ব্যবহারের জন্য আইন পাশ করা হয় 1987 সালে। প্রশ্ন কমেন্টে লিখো আক্তার শিশির। তা আমরা একটু দেখি, ভাষা আন্দোলন কি শুধু বাংলাতেই হয়েছে? না, বাংলা ভাষার দাবিতে তোমার আসামেও একটা ভাষা আন্দোলন হয়েছে। কি হইল? 1961 19 মে ভারতের আসামের বরাক উপত্যকায় তৎকালীন অবিভক্ত কাছাড় উপজেলা শিলচরে বাংলা ভাষাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি আদায়ের জন্য 11 জন বাঙালি আত্মাহুতি দেন। সো তার মানে ভাষার দাবিতে পূর্ব বাংলায় যেরকম আন্দোলন করা লাগছে, আমরা আসামেও কিন্তু পুলিশের গুলিতে 11 জন শহীদ হন। সো এটা হচ্ছে আসামের বাংলা ভাষা আন্দোলন। তো সিয়েরা লিওন, এটা হচ্ছে বাংলা যে দেশের সরকারি ভাষা। তো এটা আমরা খুব বই পুস্তকে পাই, আমরা খুব প্রাউড ফিল করি। এটা আসলে খুবই, তো আমার বন্ধু ছিল সিয়েরা লিওনের, মাহমেদ, আমাদের সাথে একসাথে এমপিএস করতো। ওকে আমি আজ করলাম বাংলা ভাষা নাকি তোমার সরকারি ভাষায় সঠিক কিনা কথাটা, ওকে আমি জানি না বিষয়টা। পড়াইছি বিষয়টা হচ্ছে অনারারি, মানে সম্মানজনক আর কি। আমি আগে ভাবতাম যে ওদের সরকারি ভাষা মানে ওরা মনে অফিস আদালতে বাংলা ভাষা ব্যবহার করে। বিষয়টা হচ্ছে সিয়েরা লিওনের শান্তি রক্ষা কার্যক্রমে বাংলাদেশি সেনাদের ভীষণ রকম অবদান আছে। সে অবদানের স্বীকৃতি স্বরূপ সিয়েরা লিওন বাংলাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেয়। এটা একটা অনারারি, সম্মানজনক আর কি। বাট এটা মানে এই না যে সিয়েরা লিওনের লোকজন বাংলা ভাষায় কথা বলে। হ্যাঁ, আর তুমি চিন্তা ভাবনা করতো তাহলে সিয়েরা লিওনের মানুষের লোকের টাঙ্কি মারা যাবে। হ্যাঁ, বাংলা ভাষা ওদেরকে নখ দিলে ওদেরকে ভরকায় দেবো, আসলে তা না। তো আমরা একটু দেখি, অস্ট্রেলিয়ার সংসদেও কিন্তু বাংলা স্বীকৃতি পাইছে, এবং বাংলা অনেক ছড়াই পড়ছে। তো অস্ট্রেলিয়ার সংসদেও বাংলা কিন্তু স্বীকৃতি পেল। বিশ্বের 30টি দেশের 100টি বিশ্ববিদ্যালয়ে কিন্তু বাংলা বিভাগ রয়েছে। হ্যাঁ, শম্পা এটা শুনে অনেক খুশি হয়ে গেছে না? শম্পা ভাবতেছিল যে শালার বাংলা বললাম যে কোথাও খুব একটা দাম পায় না। হ্যাঁ, এখন দেখছো শম্পা এখন অনেক খুশি হয়ে গেছে। তো বিশ্বের 30টা দেশে কিন্তু 100টা বিশ্ববিদ্যালয় আছে, ওখানে বাংলা বিভাগ আছে। সো লন্ডনে বসবাসকারী প্রায় 72,000 মানুষ বাংলায় কথা বলার কারণে সরকারিভাবে
লন্ডনের দ্বিতীয় ভাষার মর্যাদা পেল বাংলা ভাষা। তো ভাষা আন্দোলন ভিত্তিক কিছু আমরা চলচ্চিত্র দেখি তোমার। তো জীবন থেকে নেয়া, এটা হচ্ছে জহির রায়হানের একটা তোমার চলচ্চিত্র, যেটা ভাষা আন্দোলনের প্রেক্ষিতে। খুব সম্প্রতি তকির আহমেদের ফাগুন হাওয়ায়, এটা হচ্ছে ভাষা আন্দোলনের কাহিনী নিয়ে একটা চলচ্চিত্র। আর লেট দেয়ার বি লাইট, এটা ডকুমেন্টারি জহির রায়হানের,